আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি রিদওয়ানা বিনতে জলিল। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন সমাপনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ বাস্তবসম্মত, যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি। সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করলো, সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি, তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ক্রমাগতভাবে এটা আরো সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি। এই প্রস্তুতি মধ্যে যেটা বারে বারে আসবে সেটা হলো যে পারফেকশন। এটা সব জিনিসে, সেটা শুধু যুদ্ধের ব্যাপারে নয়, জীবনের সবকিছুতেই খাটে। খেলাধুলার যে খাটে সেটা তো প্রতিনিয়তই আমরা দেখি, যে যত বেশি খাটে, যে যত বেশি পরিশ্রম করে, প্রস্তুতি নেয়, খেলায় জেতার সম্ভাবনা তার বেশি। যুদ্ধক্ষেত্র একই ব্যাপার, প্রস্তুতি বারে বারে করতে হয়। পারফেকশন বারে বারে করলে এই পারফেকশনের দিকে যায়। সেই পারফেকশনের জন্যই আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা চলতে থাকবে। এটারই একটা উদাহরণ আজকে আমরা দেখলাম। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার, জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্র কবে দেয়া হবে তার এখনো সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি বলে জানান তিনি। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, সাগররুনি হত্যাকাণ্ডের তদন্তে পিবিআই পুরো দমে কাজ করছে। স্বৈরশাসক হাসিনাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। এই সরকারের মেয়াদে বিচার শেষ করতে না পারলে পরবর্তী সরকার করবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, এটা জাতির আকাঙ্ক্ষা এবং জাতির দায়। শেখ হাসিনা বাবার হত্যাকারীদের যেভাবে বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে এনেছিল তাকেও সেভাবে ফেরত আনা হবে বলে জানান তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। তো সেই আলোকেই এটা একটা ড্রাফটিংটা হবে, এটার ঘোষণাপত্র। নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগররুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য। 25-30 জন লোককে আমরা নতুন করে কথাবার্তা বলছি, সবগুলো এভিডেন্সগুলো আবার দেখা হচ্ছে। পিবিআইয়ের কিন্তু ওই সক্ষমতাটা আছে, এটা নিয়ে প্রচুর শ্রম দিচ্ছেন, আমাদেরকে জানিয়েছেন। গতানুগতিক কাজের সুযোগ নেই, মানুষ এতদিন ভোট দিতে পারেনি, ভোটাধিকার ফিরিয়ে দিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করবে কমিশন। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের সময়ে সব নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। বর্তমান কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ত্রুটি মুক্ত ভোটার তালিকা ও সুষ্ঠু ভোট করা। আরও জানাচ্ছেন আতিকুর রহমান। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। কর্মকর্তাদের শতভাগ পেশাদারিত্ব, সততার সঙ্গে দায়িত্ব পালনে তাগিদ দেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তিনি বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, কোনো ভুল করার সুযোগ নেই। তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি, আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। আমাদের ইচ্ছাকৃত কোনো ভুল হবে না কাজ করতে গিয়া। এখন আমরা তো অনেকটা বিপ্লবী সরকার না হলেও অনেকটা খুব স্পিডিলি আমাদের কাজ করতে হচ্ছে। সব কাজ আমরা একদম সুলুয়ানা দাড়ি কমা শুদ্ধ সঠিকভাবে করতে পারবো এমন না। ভোটার তালিকা হালনাগাদে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন নির্বাচন কমিশনারগণ। আপনি যে যাচ্ছেন, আপনি আস্থার ভাব সৃষ্টি করবেন, এতে মানুষ একটা যে আমাদের কাছে যে আকাঙ্ক্ষা করে সেই প্রত্যাশা যেন আমরা
সঠিকভাবে মানুষের কাছে প্রত্যাশা পূরণ করতে পারি। আমাদের আসল কাজ করতে হবে আমাদের মূল ভোটার তালিকা নিয়ে, একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার গতানুগতিকভাবে করলে পারে মানুষের ধারণার কথা বললাম, এগুলো থেকে যাবে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কর্তাও নেই, রাজাও নেই, আমরা সবাই রাজা। আর আমাদের রাজা হচ্ছে আমাদের আইন কানুন, বিধিবিধান, সর্বোপরি আমাদের বিবেক। তাই আমি আশাবাদী আবারও যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই করতে পারবো। কমিশনের প্রতি ভোটারদের আস্থার ঘাটতি দূর করতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের তাগিদ দেন প্রধান নির্বাচন কমিশনার। আতিকা রহমান, ITV, ঢাকা। নির্বাচনের সময় নিয়ে ধারণা না দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি বিএনপির। বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারের ওপর যে আস্থা আছে তা নষ্ট হওয়ার আগে নির্বাচন দিলে সবার জন্যই মঙ্গল। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। টানা 14 দিন লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সমসাময়িক রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলেও এখনই তা প্রকাশ করতে রাজি নন তিনি। তবে কবে ফিরবেন তারেক রহমান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দেশে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 2025-এর মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় দলটি। নির্বাচনের মাধ্যমে বর্তমান সংকট মোকাবেলা সম্ভব বলেও মনে করেন তিনি। ডক্টর ইউনূস বলেছেন, এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে এর মধ্যে থাকেন, তাহলে আমার মনে হয় সহি সালামতে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব, আপনারাও যেতে পারবেন। কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসাইছি, ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন। 5 মাস পার হয়ে গেল দেশের, আমরা বারবার বলছি যে একটা নির্বাচন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেন। কিন্তু আজকে যারা সংস্কারের কথা বলছেন, সংস্কার, মানুষ এত সংস্কার বুঝে না, মানুষ চায় শান্তি, নিরাপত্তা। বলেন, সচিবালয়ে এখনো আওয়ামী লীগের দোসররা আছেন, তাই ঐক্যবদ্ধভাবে না থাকলে বিপদ আরো বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাঁদাবাজির 4টি মামলা বাতিলের হাইকোর্টের রায় বহাল থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী বলেছেন, বিএনপিকে বিতর্কিত ও তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করতেই এই মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছিল। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মোট 82টি মামলা হয়। এর মধ্যে 17টি মামলা হয় 1/11 সেনা সমর্থিত সরকারের আমলে, বাকি মামলা হয় আওয়ামী লীগ আমলে। গেল 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে একে একে মামলামুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রোববার রাষ্ট্রপক্ষের লিপ্টু আপিলের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। যত মামলাই হয়েছে সবগুলোই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন। তারেক রহমানের আইনজীবী জানান, আরও 18 থেকে 19টি মামলা বাতিল হলে সম্পূর্ণ মামলামুক্ত হবেন তারেক রহমান। তবে তার দেশে ফেরা বা না ফেরা মামলার উপর নির্ভর করছে না। জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট কিছু মামলা দায়ের করা হয়েছিল। হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট মামলা দায়ের করা হয়েছিল। তৎকালীন 111 সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা, বানোয়াট মামলা দায়ের করেছিল। 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তারেক রহমান। সেখান থেকেই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে,
অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার, এমন অভিযোগ অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের। অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে তেল শোধনাগার করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় তার দেশ। আরও জানাচ্ছেন শাকিলা করিম। সৌদি বাংলাদেশ সম্পর্কে বন্ধুত্বের হাত বারবার ফিরিয়ে দিয়েছে হাসিনা সরকার। ব্যক্তি স্বার্থে এমনটা করা হতো বলে অভিযোগ জানান সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাইলাম। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক সেমিনারে এমন অভিযোগ জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, কেবল জনশক্তি রপ্তানি নয়, বাংলাদেশে তেল শোধনাগার গড়তে চায় সৌদি আরব। আমরা অতীত নিয়ে কথা বলবো না, আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। যদি বাংলাদেশে একটি তেল শোধনাগার থাকে, তবে আরামকো কোম্পানি থেকে ওই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারবে। যদি চিটাগাং থেকে জেদ্দা ও দামামের মধ্যে একটি সমুদ্রপথ তৈরি করতে পারি, তবে সেটি বাংলাদেশ ও এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আনবে। কেবল দুর্নীতি না, অতীতের নীতিগত ভুল সিদ্ধান্তের কারণেও বিনিয়োগ বাড়েনি বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। আমাদের জন্য ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক বিবেচনায় সৌদির গুরুত্ব অনেক। আমরা মুক্ত বাণিজ্য করার জন্য প্রস্তুত হচ্ছি। বাণিজ্যের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে। সরকারের একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতের সহায়তা দরকার। বিনিয়োগকারীদের জন্য পরিবেশ সৃষ্টি ও সব দেশের জন্য জনশক্তি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। অতীতে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে সমালোচনা ছিল, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব। আমি বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চয়তা দিতে চাই, বিনিয়োগকারীদের এখন আর আগের মতো পরিস্থিতিতে পড়তে হবে না। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি সরকার। শাকিলা করিম, RTV, ঢাকা। যমুনা নদীর ওপর সদ্য নির্মিত রেল সেতুতে 120 কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। কাঙ্ক্ষিত গতিতে ট্রেন চলাচল করায় সকল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে সেতু দিয়ে ট্রেন বাণিজ্যিকভাবে চলাচলের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন ও সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়ের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন রেজওয়ান শরীফ। বহুল প্রত্যাশিত দেশের বৃহত্তম যমুনা রেল সেতু বাণিজ্যিকভাবে উন্মুক্ত করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার সকালে সেতুটির উপর দিয়ে 120 কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। কোনো ধরনের সমস্যা ছাড়াই কাঙ্ক্ষিত গতি অর্জন করায় সেতুটি শতভাগ নিরাপদ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। একটি ইঞ্জিন ও 4টি কোচে সমন্বিত দুটি ট্রেন সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্ত থেকে পরীক্ষামূলক চলাচল শুরু করে। কয়েক ধাপে গতি বাড়িয়ে সর্বশেষ 120 কিলোমিটার গতি অর্জন করতে সক্ষম হয় ট্রেন দুটি। কোনো রকম প্রতিবন্ধকতা ও সমস্যা ছাড়াই কাঙ্ক্ষিত গতি অর্জন ও পরীক্ষা শেষ হওয়ায় উচ্ছ্বসিত রেলকর্মীরা। এটা যে অনুভূতি, এটা ভাষা প্রকাশ করার মতো না। দেখেন, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এই শুভক্ষণটাকে উদযাপন করার জন্য। চাকরি জীবনে আমি বলবো যে এটা খুবই একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ আমি অনেক কিছু শিখছি এখানে এসে। অ্যাজ এ রেল প্রজেক্টে একটা বাংলাদেশের সবচেয়ে একটা বড় প্রজেক্ট রেলের জন্য। মানুষের তো অসাধারণ উপকার হবে। আগে স্টেশনে ওয়েট করা লাগতো, একটা লাইন ছিল, এখন আর ওয়েট করা লাগবে না, এখানে ডাবল লাইন, দুই দিকে লাইন সমানভাবে গাড়ি চলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই সেতুতে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। কেউ পরীক্ষা নিরীক্ষা করলাম এবং ডে লং এটা চলবে এবং আমরা আমাদের যে লক্ষ্য সেইটাতে মোটামুটি নিজেরা অলরেডি সন্তুষ্ট হতে পেরেছি। অনুমতি পেলে আমরা যে কোনো সময় চলাচলের জন্য উদ্বোধন করতে পারবো। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়নে নির্মাণ করা হয়েছে। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। রেজওয়ান শরীফ, RTV। ভেঙে পড়া মনোবল ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যদের। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে আগের মতো তৎপর হওয়ার চেষ্টায় বাহিনীটি। তবে লুট হওয়া 5,750টি অস্ত্রের মধ্যে 25% এখনও উদ্ধার না হওয়ায় চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। পুলিশকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং জনগণের হয়ে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। পুলিশের বর্তমান অবস্থা নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন মেহেদি হাসান সুজন।
5 আগস্টের আগে পরে জনরোষের মুখে পড়ে পুলিশ। নিহত হন প্রায় অর্ধশত সদস্য। হামলায় ক্ষতিগ্রস্ত হয় পুলিশের 460টি স্থাপনা। 1074টি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। গণঅভ্যুত্থানের পর দেশের প্রায় সব থানায় পুলিশ শূন্য আর পরিত্যক্ত হয়ে পড়ে। তবে 5 মাসের চেষ্টায় আবার ঘুরে দাঁড়াচ্ছে পুলিশ। নতুন নতুন অফিসার আসছে, সেই ক্ষেত্রে আমাদের কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হইতে হয়। মানুষ যদি সেবা গ্রহণের জন্য থানায় আসে, আমরা চেষ্টা করি তার সাধ্যমতো আইনগতভাবে সহায়তা দেওয়ার জন্য। ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী নিয়মিতভাবে ধরতেছি, ওয়ারেন্ট তামিল করতেছি। বিভিন্ন থানা থেকে লুট হওয়া প্রায় 5750টি অস্ত্রের মধ্যে এ পর্যন্ত 4351টি উদ্ধার করা হয়েছে। খারাপ গোষ্ঠীটা যে অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা চালাবে না, এটা অবশ্যই আমরা সবাই ভয়ভীতির মধ্যে থাকি। যদি সরকার এখন পদক্ষেপ না নেয়, পরবর্তীতে দেখা যায় একটা হুমকি স্বরূপ। আমাদের উচিত পুলিশের সাথে থেকে দেশের উন্নয়নে, দেশের স্বার্থে কাজ করা। প্রত্যেক নাগরিকেরই প্রশাসনকে সহযোগিতা করা উচিত। মূল টার্গেট হচ্ছে যে সমাজ থেকে অপরাধের যে মাত্রাটি রয়েছে, সেই অপরাধের মাত্রাটিকে আরও কমিয়ে নিয়ে আসা এবং অপরাধীদেরকে দ্রুত যেন আইনের আওতায় নিয়ে আসা যায়। অবশ্যই আমাদের এটি একটি কনসার্ন, আমাদের অস্ত্রটি যেন বাইরে না থাকে, যার কাছেই থাকুক না কেন, এবং সেই ক্ষেত্রে আমরা জনগণের সহযোগিতা চাই। অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এখন পুলিশের বড় চ্যালেঞ্জ বলছেন এই কর্মকর্তা। মনোবল আরও শক্ত করার জন্য তাকে স্পেশাল অ্যাটেনশন দেওয়া উচিত, তাকে আলাদাভাবে তার সাথে কথা বলা হচ্ছে। এছাড়া কোনো ডিউটিতে যাওয়ার পূর্বে তাকে ব্রিফিং করে দেওয়া হচ্ছে। পুলিশের সাথে জনগণের যে সেতুবন্ধনটির জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং কমিউনিটিকে নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন। কাজের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে আমাদের সেই আস্থার জায়গাটুকুতে আমরা থাকতে চাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা অনৈতিক কর্মকাণ্ডে না জড়ালে বাহিনীতে শৃঙ্খলা ফেরানো সহজ হবে বলছেন এই বিশেষজ্ঞ। টপ লেভেলে যদি পলিটিক্যাল আনইথিক্যাল ডিমান্ডের কাছে সাবমিশন করে, তো সে তো তার অধীনস্থের কাছে মোরাল স্ট্যান্ড হারিয়ে ফেললো যে তোমরা হবে না, তাই না? সে তো দেখবে তার লিডার কি করে। একটা রাষ্ট্র পুলিশ ছাড়া চলতে পারে না এবং জনগণকে বুঝতে হবে যে এখন পুলিশ বাহিনী একটা রিফরমেশনের মধ্যে আছে, তাদের অলরেডি ড্যামেজ হয়েছে। দলীয় স্বার্থে নয়, পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দেন তিনি এবং এটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে দলটির নেতারা। অন্যথায় আইন নিজেদের হাতে তুলে নেয়ার হুঁশিয়ারি দেন সভাপতি নুরুল হক। তিনি বলেন, সরকার কিছু না করলে দলের নেতাকর্মীরা জড়িতদের ধরে বিচার করবে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নূর। তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে সংস্কার কাজ করার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি। এছাড়া হামলার বিচার না করলে সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক। এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল, তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে, আর কিছু হচ্ছে মৌসুমী নেতা। শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে স্পাইগিরি করার জন্য। ব্র্যাকেটের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করা একটা মেসেজে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে, সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো আরও 5 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে। বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্ক ফোর্সের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ICB ইসলামী ব্যাংক। এর আগে গতকাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। ছুটির বিষয়টি অনুমোদন করেছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। এর মধ্যে 4টি ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। অভিযুক্ত এমডিরা অনিয়মের মাধ্যমে এস আলমকে বড় অঙ্কের ঋণ ছাড় দিয়েছে মর্মে প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্ক ফোর্স। ঢাকায় আরও একটি এক্সপেরিয়েন্স সেন্টার চালু করল দেশের নাম্বার 1 স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড স্টেলা, যেখানে থাকবে স্টেলা লাক্সারি স্যানিটারি ওয়্যার, এক্সট্রা কিচেন এবং বাথওয়্যার, আর্টিস্ট্রি মার্বেল এবং গ্রানাইট এবং পট্টো ব্র্যান্ডের টাইলস ডিসপ্লে। আধুনিক ডিজাইন এবং ফিচার সমৃদ্ধ প্রোডাক্ট দিয়ে সাজানো সেন্টারটি মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে।
সকালে হাতিরপুলের মুজাফফর টাওয়ারে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আবুল খায়ের সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবু কায়সার। গত 40 বছরের ইতিহাসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সাথে 70 লক্ষ গ্রাহক বীমা পলিসি নিয়েছেন আর 40 লাখ গ্রাহকের বীমা দাবি পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন। সকালে রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্কে বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, যথাসময়ে বীমা দাবি পরিশোধ করায় কাজের স্বীকৃতি স্বরূপ দেশি বিদেশি পুরস্কার অর্জন করেছে। উন্নয়ন সভায় ব্যবসায়িক সাফল্যের জন্য পুরস্কার বিতরণের পাশাপাশি 27 লাখ টাকার বীমা দাবি চেক গ্রাহকের হাতে তুলে দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন। বাংলাদেশের 70 লক্ষ গ্রাহক আমাদের সাথে একীভূত হয়েছে। আপনারা ন্যাশনাল পিএলসিকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, বেশি দিন ধরে নয়, ন্যাশনাল পিএলসি আগামী কয়েক বছরের মাথায় বাংলাদেশের প্রত্যেক থানায় থানায় নিজস্ব জমিতে ভবন তৈরি করে জোন তৈরি করবে ইনশাআল্লাহ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বিশ্বব্যাপী আবারও ভীতি ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমো নামের নতুন এক ভাইরাস। ইনফ্লুয়েঞ্জার ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে বহু সংখ্যক মানুষ। এরই মধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাব বেড়েছে চীন ও জাপানে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। খেলার খবর। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের সিলেট পর্ব। দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে ছন্দে থাকা রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 1টায়। ঢাকা পর্বে টানা 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রংপুর। দলটির বিপক্ষে হার দিয়েই আসর শুরু করেছিল সিলেট। এই ম্যাচে হারের প্রতিশোধ নিয়ে ছন্দপতন করাতে চায় সোহানের দল। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। 2 ম্যাচ 1 জয় নিয়ে টেবিলে 4র্থ স্থানে বরিশাল, আর 3 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে রাজশাহী আছে 5-এ। সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।